তারল্য সহায়তা পেয়েও চাহিদা মতো টাকা দিতে পারছে না দুর্বল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার তাগিদ। টাকা কেজিতে টিসিবির আলু কিনতে ভিড়। ব্যবসায়ী সরবরাহকারীদের নিয়ে সিন্ডিকেট ভাঙতে চায় সরকার। পরিকল্পনা দুর্বলতায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে ধীর গতি। 3 ধাপে শিল্পায়নে জোর দিচ্ছে বেজা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তারল্য সহায়তা পাওয়ার পরও দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটছে না। এখনো গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না এসব ব্যাংক। এতে ভোগান্তি বাড়ছে আমানতকারীদের। বিশ্লেষকরা বলছেন, শুধু সহায়তা দিয়ে ব্যাংক খাতে আস্থা ফেরানো কঠিন। ব্যাংকগুলোকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গেল 1 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি ও নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তায় ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। আর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রভাবে ব্যাংক থেকে নগদ টাকা তোলার হিড়িক পড়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলমের নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য বেরিয়ে আসে। ফলে আস্থার সংকটে পড়ে ব্যাংকগুলো। বেশ কিছু দুর্বল ব্যাংক সবল ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েও গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। আমার টাকার দরকার 20,000, 40,000, 50,000, কিন্তু আমাকে মাত্র 5,000 টাকা দিতেছে এরা। কিছু ক্লায়েন্ট আছে, তাদেরকে টাকা দিতে হয়। এখন তারা তো আমাকে প্রেশার ক্রিয়েট করে টাকার জন্য। আমি তো টাকা দিতে পারছি না, কারণ আমার ব্যাংকে টাকা আটকে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকের আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের আমানতকারীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে কাজ করছে তারা। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে। আমরা আশা করতেছি এট এ টাইম 600-700 কোটি টাকার স্যাংশন পেয়ে যাব এবং বাংলাদেশ ব্যাংকে বলে এসেছি এগুলো এট এ টাইম যদি আমরা গ্যারান্টি পাই, দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সহায়তার প্রয়োজন নাও হতে পারে। টোটাল ব্যাংকিং সেক্টরে তারল্যের কোনো অসুবিধা নাই। 5 থেকে 6টা ব্যাংক তারল্যের সমস্যার ভুগছে। যাদের তারল্য সহায়তা দেওয়ার সামর্থ্য আছে তারা যেন যাদের তারল্য প্রয়োজন তাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছে, দেশের আর্থিক খাতে যে বিশাল সমস্যা তৈরি হয়েছে তা সামাল দেয়া বাংলাদেশ ব্যাংকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছিল যে তোমরা ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে। বিশ্লেষকদের মতে, আমানতকারীদের স্বার্থে সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে ব্যাংকগুলোকে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলুর দাম অস্বাভাবিক বাড়ায় 40 টাকা কেজিতে আলু বিক্রি করছে টিসিবি। ঢাকার 50টি পয়েন্টে আজ থেকে এই কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী সরবরাহকারীদের যুক্ত করে কাজ করছে সরকার। এছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। প্রায় 2 মাস ধরে চড়া আলুর দাম এখন বিক্রি হচ্ছে 70 টাকায়। বাজারের হ্রাস টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার 40 টাকায় বিক্রি শুরু করলো টিসিবি। জনপ্রতি নেওয়া যাবে 3 কেজি। বাজারে 70 টাকা কিলো, এখানে 40 টাকা কেজি। তা আমরা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, এখানে 40 টাকা কেজি, কেজিতে 30 টাকা সাশ্রয় পাচ্ছি আমরা। এর আগে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানিতে ভারতসহ কোনো দেশের সঙ্গে জটিলতা নেই। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এছাড়া টিসিবি ট্রাকে যথারীতি 100 টাকা লিটার সয়াবিন, মসুর ডাল 60 টাকা, চাল কেনা যাবে 30 টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। এইভাবে যে দিতেছে এনে কিছু কমে আমরা পাইতেছি, লাইন ধরে নিতেছি। যদি আরও এটা বাড়ায় তাহলে সাধারণ লোকের জন্য ভালো হবে। 350 লোকের আমরা প্রতিটা ট্র্যাক থেকে আমরা দিতে পারবো, কিন্তু এর থেকে যদি বরাদ্দ আরও বাড়ে তাহলে আমরা আরও বেশি লোকের দিতে পারবো।
রাজধানীর 50টি পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিকল্পনা দুর্বলতায় দীর্ঘ সময়েও মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে গতি আসেনি। বর্তমানে এলাকা ভিত্তিক 3টি ধাপে শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে বেজা। 20 বছর পর্যন্ত কারখানা হবে না এমন জায়গায় সৌর বিদ্যুতে ব্যবহার হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান। মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর 33,000 একর জমিতে গড়ে উঠছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সাগর তীরে এই বিশাল আয়তনের অবকাঠামো স্থাপনের পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা করা হয়েছে। শিল্পাঞ্চলে বায়ু দূষণ, পানি দূষণ, ভূগর্ভস্থ পানি উত্তোলন, বর্জ্য ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবিলায় বনায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করতে হবে। অর্থনৈতিক অঞ্চলটি পুরোদমে উৎপাদনে এলে 14 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এই বিপুল জনগোষ্ঠীর পরিকল্পিত বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করার সুপারিশও উঠে আসে সমীক্ষায়। এই শ্রমিকদের জন্য বা স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসন সুবিধা চতুর্পাশে তৈরি করতে চায় হ্যাফহ্যাজার্ডলি, এটা খুব অপরিকল্পিত হবে। তবে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে তারা এখনও পুরোপুরি অবকাঠামো সুবিধা পাচ্ছে না। দুর্ভাগ্য যে আমরা আমাদের এই ইনভেস্টমেন্টটা স্টাক হয়ে আছে অনেক দিন ধরেই, এবং অনেক সময় হয়তো আমাদেরকে বলা হয় আমরা কখন প্রোডাকশনে যাব। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে মূলত অ্যাজ পার কন্ট্রাক্ট, রিটেন কন্ট্রাক্ট, যেখানে বেজার যেগুলো ডেলিভারি করার কথা, রোড, গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, সব কিছু এ ব্যাপারে তারা অনেক পিছিয়ে আছেন। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান বিষয়টি স্বীকার করে বলছেন, 100 অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবভিত্তিক ছিল না। নতুন যেই সেটআপ, এখানে আমাদের একটাই ফোকাস থাকবে, সেই ফোকাসটা হচ্ছে যে ইনভেস্টরদের জন্য আমরা যা প্রমিস করব আমরা সেটা অন টাইম ডেলিভার করার চেষ্টা করব। সেটা যদি হয় যে আজকে থেকে 1 বছর লাগবে, তাহলে ওনাদেরকে আমরা এখনই বলে দিই আজকে থেকে 1 বছর লাগবে। এখন তো আমরা একটা ফেজিং প্ল্যান করছি যে আমরা 5 বছরে কি ডেলিভার করব, 10 বছরে কি করব। আমি একটু আগে বলেছি যে আমরা একটা সোলার পার্ক করব। মতবিনিময়ে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থানের সঙ্গে টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানি এক্সচেঞ্জ হাউসগুলো ডলার দেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মানি এক্সচেঞ্জ হাউসগুলো $2000 এন্ডোর্স করার সুযোগ পাবে। এতদিন ছিল $1000। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। মানি এক্সচেঞ্জার অ্যাসোসিয়েশনের দাবির প্রেক্ষিতে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিদেশে যাওয়ার সময় 1 বছরে সর্বোচ্চ $12000 বা সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। তবে যারা 12 বছরের নিচে রয়েছেন তারা এর অর্ধেক অর্থাৎ $6000 ব্যবহারের অনুমোদন নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এসালম গ্রুপের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করার যে ব্যবস্থা নিয়েছে তার বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুরক্ষা চেয়েছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, এসালম গ্রুপ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থাও নেবে। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সময় এসালম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন আহসান এইচ মনসুর। এর পরিপ্রেক্ষিতে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি পাঠান তাদের আইনজীবীরা। বাজারে 500-এরও বেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হলেও বেশিরভাগেরই মান বজায় রাখতে পারেনি তদারকি সংস্থা বিএসটিআই। এই সুযোগে অবাধে নকল ও ভেজাল প্রসাধনী বিক্রি করছে অসাধু বিক্রেতারা। প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তাই বিএসটিআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পদক্ষেপের আহ্বান ক্যাবের। প্রসাধনীর বাজার রমরমা। হাত বাড়ালেই পাওয়া যায় ব্র্যান্ড, নন ব্র্যান্ড, দেশি বিদেশি হাজারো পণ্য। তবে এসব পণ্যের কোনটা আসল আর কোনটা নকল সে বিষয়ে নিশ্চিত নন অনেকে। প্রতিনিয়ত ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছে ক্রেতারা।
বাজারে ৫ শতাধিকের বেশি রূপচর্চার কসমেটিক্স বিক্রি হলেও বেশিরভাগেরই মান ঠিক নেই। বিএসটিআই মান নির্ণয় করতে পেরেছে মাত্র ৩৬৭টি পণ্যের। ভেজালের অভিযোগে ১৮টি প্রতিষ্ঠানের রং ফর্সাকারী ক্রিম ও একটি লোশন নিষিদ্ধ করেছে। নজরদারির বাইরেই অনেক ক্ষতিকর প্রসাধনী পণ্য। ২৯টি পণ্য বিএসটিআই থেকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। এর বাইরেও কিছু পণ্য রয়েছে। কিছু পণ্য রয়েছে যেগুলো মেডিকেটেড পারপাস সার্ভ করে, কিছু পণ্য রয়েছে যেগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এই পণ্যগুলোর বিষয়ে আমরা আসলে আপনাকে কোনো তথ্য দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না। নিত্যপণ্যের বাজারে অভিযান হলেও প্রসাধনী খাতে তদারকি কম বলছে ক্যাব। এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি রোধে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার তাগিদ তাদের। আমরা মনে করি যে বিএসটিআই সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি এগুলো দেখভাল করার দায়িত্ব আছে, তাদেরকে আসলে মাঠ পর্যায়ে সহ আমদানির ক্ষেত্রেও কিন্তু এই পণ্যগুলি যেন হয়। আমাদের দেশের বিভিন্ন জায়গায় নকল কারখানার চলাচলি আমরা দেখছি, তো এই জায়গাগুলিও তদারকি রাখা দরকার, এগুলোকে বন্ধ করা দরকার। মানহীন পণ্যের বিস্তার ঠেকানো এবং প্রসাধনী শিল্পে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেড়েছে, তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর ও টাকার পরিমাণের লেনদেন। ডিএসইতে আজ 393 কোটি 7 লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে 121 কোটি 78 লাখ টাকা কম। দিনভর লেনদেন হওয়া 379টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 113টির, কমেছে 183টির এবং অপরিবর্তিত রয়েছে 83টি প্রতিষ্ঠানের। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে সকাল 10টা থেকে চন্দ্রা নবীনগর মহাসড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাইপাস হয়ে যানবাহন চলাচল করে। পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে বেতন পাওয়ার আশ্বাসে 4 ঘন্টা পর দুপুর 2টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। এদিকে কাশিমপুর সহ আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর কর আরোপের পরিকল্পনা G20 সম্মেলনে বিরোধিতার সম্মুখীন। কর আরোপের বিষয়ে ব্রাজিল সরকারের প্রস্তাব বৈঠকের শেষ মুহূর্তে অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রস্তাব অনুযায়ী বিশ্বের 3,300 জন ধনী ব্যক্তির ওপর বৈশ্বিক কর আরোপ করা হলে $250 বিলিয়ন পর্যন্ত আয় হতে পারে। সম্পদ বন্টনে বৈষম্য দূর করা, উন্নয়ন তহবিল যোগান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি, নানা কারণে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আরোপের পরিকল্পনা সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বিষয়টি উঠে এসেছে। এতে নতুন রসদ জুগিয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত G20-র বৈঠক। সম্মেলনে বৈশ্বিক অসাম্য হ্রাস ও টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য ব্রাজিলের নতুন কর আরোপের পরিকল্পনা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্ব নেতারা এই প্রস্তাব নিয়ে তর্ক বিতর্ক করেন। কেউ কেউ একে সম্পদ বন্টনে ন্যায্যতা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ প্রস্তাবে কোন কোন দেশ আপত্তি জানিয়েছে তা প্রকাশ করা হয়নি। জানা গেছে আর্জেন্টিনা এই বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। তবে প্রস্তাবে স্পেন, ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকাকে ব্রাজিলের প্রধান সমর্থক বলে জানা গেছে। এই দেশগুলো অন্য নেতাদের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাপ দিচ্ছে। ধনীদের ওপর কর আরোপের পরিকল্পনাটি ফরাসি অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকম্যানের প্রস্তাবনার উপর ভিত্তি করে তৈরি। প্রস্তাবনা অনুযায়ী বিশ্বের 3,000-এর বেশি ধনীর কাছ থেকে প্রতি বছর 2% হারে কর আদায় হলে এ বাবদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াবে 20 থেকে 25,000 কোটি ডলার। বর্তমানে বিশ্বের অতি ধনীরা সম্পদের মাত্র 0.3% সম পরিমাণে কর দিয়ে থাকেন। পরিসংখ্যানে আরও দেখা গেছে G20 দেশের শীর্ষ 1% মানুষ মোট সম্পদের 31%-এর মালিক, যা 2 দশক আগে 1/4 বেশি বা 26% ছিল। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রথমবারের মতো $94,000 মাইল ফলক অতিক্রম করেছে বিটকয়েন। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিটকয়েনের দাম বাড়ছে। বুধবার এশীয় সময় বিটকয়েন $92,104 লেনদেন চলছিল, যেখানে আগের সেশনের শেষ দিকে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য $94,078 স্পর্শ করেছিল। বিটকয়েনের দাম বৃদ্ধিতে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির বাজারে মূল্য রেকর্ড $3 ট্রিলিয়ন উপরে নিয়ে গেছে। বিনিয়োগকারীদের আশা, ট্রাম্প প্রশাসন ডিজিটাল সম্পদের জন্য বাজার বান্ধব নীতিমালা তৈরি করবে, যা বিটকয়েনের জন্য নতুন প্রণোদনা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের অন্যতম পুঁজিবাজার সূচক S&P 500 আগামী বছরের শেষ নাগাদ 6,500 পয়েন্টে উন্নীত হতে পারে, এ পূর্বাভাস দিয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানটি বলছে, অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্পোরেট আয় বাড়ায় সূচকটি ঊর্ধ্বমুখী হবে। একই পূর্বাভাস দিয়েছে আরেক প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলিও। সবশেষ কার্যদিবসে S&P সূচক 5,893.62 পয়েন্ট রয়েছে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাসে পৌঁছাতে হলে সূচকটিকে 10.3% প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এই সূচকভুক্ত বড় পুঁজির 7 কোম্পানি হলো অ্যামাজন, অ্যাপল, অ্যালফাবেট, মেটা প্ল্যাটফর্মস, মাইক্রোসফট, এনভিডিয়া ও টেসলা। এসব কোম্পানিকে ম্যাগনিফিসেন্ট 7 বলা হয়। গোল্ডম্যানের মতে সূচকের বাকি 493 কোম্পানির চেয়ে এই 7 কোম্পানির শেয়ার 2025 সালে ভালো করবে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 120 টাকায়, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হচ্ছে 159 টাকা 84 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 133 টাকা 35 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 12 পয়সায়, দর কোনো পরিবর্তন হয়নি। আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়, কমেছে কুয়েতি দিনারের বিনিময় হয়েছে 392 টাকা 84 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হচ্ছে 27 টাকায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।